তো ধরেন একটা ফ্লোরের উপর যদি আপনি একটা মার্বেল ছেড়ে দেন, তাহলে আমরা তো কি দেখি, মার্বেলটা গতিশীল হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর দেখি যে এটা থেমে যায় আস্তে আস্তে। এই জায়গাটাতেই আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি বললাম মানে নিউটন বলছেন যে যদি কোনো বাধা বা বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে গতিশীল বস্তু মানে গতিতে সুষম গতিতে সরল পথে চলতেই থাকবে। তাহলে মার্বেলকে আমি টোকা দিয়ে ছেড়ে দিলাম, আমি কোনো বল প্রয়োগ করলাম না, সে কেন কিছুক্ষণ পর থেমে যায়? এই প্রশ্নটা জাগতে পারে। হ্যাঁ, এখানে বাহ্যিক বল প্রয়োগ করা মানে হচ্ছে যে আমরা প্রত্যক্ষভাবে প্রয়োগ না করলেও পরোক্ষভাবে কিন্তু এখানে বল প্রয়োগ হচ্ছে। কিভাবে হচ্ছে? যে ফ্লোরের উপর দিয়ে মার্বেলটা গড়ায় চলছে, ওখানে ফ্লোরের সাথে মার্বেলটার কিন্তু ঘর্ষণ হচ্ছে, এবং ঘর্ষণের ফলে এটাই কিন্তু বল। একটা মানে ফ্লোর থেকে মার্বেলের উপর একটা ঘর্ষণ বল কাজ করছে, এটাই বাহ্যিক বল হিসেবে কাজ করছে। যে কারণে ওই গতিশীল মার্বেলটা একটা সময় পরে মানে তার গতি কমতে থাকে এবং থেমে যায়। তো নিউটন বলছে সে জায়গাটাতেই যে ওই ধরনেরও যদি কোনো বাহ্যিক বল কাজ না করে তাহলে কিন্তু গতিশীল বস্তু গতিশীল ভাবেই থাকবে এবং এটা থামবে না, সরল পথে চলতেই থাকবে। এটাই হচ্ছে প্রথম সূত্রের ব্যাখ্যা। আর দ্বিতীয় সূত্র বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। তো এখানে একটা বেসিক কনসেপ্ট থাকতে হবে, সেটা হলো ভরবেগ মানে কি। ভরবেগ মানে হচ্ছে আসলে কোনো বস্তুর ভর, এবং সেটা যদি গতিশীল হয় তাহলে তার যে গতি বা বেগ থাকবে, বেগ হবে, সেই বেগ এবং ওই বস্তুটার ভর, এই দুটার গুণফলটাই হচ্ছে ভরবেগ। তাহলে একটা বস্তুর ভরবেগের পরিবর্তন কখন হবে? আসলে তার বেগের পরিবর্তন হলে তার ভরবেগের পরিবর্তন হবে। কেন? কারণ একটা বস্তু সে গতিশীল হওয়ার আগে স্থির অবস্থায় তার ভর যা, ওই গতিশীল হলেও তার ভর কিন্তু তাই থাকবে, তার ভরের তো পরিবর্তন হবে না। ধরেন একজন মানুষ তার ভর যদি হয় 40 কেজি, সে স্থির অবস্থায় আমরা মাপলাম, যখন মাপলাম তখন তো স্থিরই ছিল, মানে এটা ওয়েট মেশিন উপর দাঁড়িয়েছে, 40 কেজি পেলাম। কিন্তু তারপর যদি মানুষটা দৌড় দেয়, তাহলে কি তার এই যে 40 কেজি যে ভর, এটা কি কমে যাবে? কমে যাবে না, তার ভর কিন্তু 40 কেজিই থাকবে। বাট তার ব্যাগের কিন্তু পরিবর্তন হয়েছে। যখন ওয়েটটা নেওয়া হয়েছিল তখন তার ব্যাগ হয়তো ছিল 0, কারণ সে তখন তো স্থির অবস্থায় ছিল। কিন্তু যখন দৌড় দিল, তার কোনো না কোনো একটা ব্যাগ কিন্তু তখন কাজ করছিল। তো কাজেই এবং এই দৌড় দেওয়াটার তো ব্যাগের পরিবর্তন থাকতে পারে। সে ধরলাম প্রথম যে ব্যাগে দৌড় দিল, 1 মিনিট পর তার মানে দৌড়টা আরো জোরে দিচ্ছে সে, তাহলে তার ব্যাগটা আরো বেড়ে গেল। তো এখানে যেটা বলা হচ্ছে, ওই যে বললাম প্রথম প্রথম মিনিটে সে যে ব্যাগে দৌড় দিল, তার ভরের সাথে ওই ব্যাগটা কোন দিলে যে ভরবেগ পাওয়া যাবে। যদি দ্বিতীয় সেকেন্ডে সে আরো জোরে মানে দৌড় দেয়, তাহলে তো তার ব্যাগ বৃদ্ধি পাবে, ব্যাগ বৃদ্ধি পেলে তার ভরবেগ কিন্তু বেড়ে যাবে। তো কাজেই তার ভরবেগটা যে বেড়ে যাচ্ছে, এটা কি কারণে বেড়ে গেল? এটা কিন্তু তার ভরের পরিবর্তন হয় নাই, আসলে বেড়ে গেছে তার বেগ বেড়ে গেছে, তাই তার ভরবেগ বেড়ে গেছে। তো এই বেসিক কনসেপ্টটা থাকতে হবে। তো এখানে বলা হচ্ছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখন কিন্তু বুঝতে সহজ হবে। কেন? বলা হচ্ছে একটা বস্তুর ভরবেগের যে পরিবর্তনটা হচ্ছে বা হবে, সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর? তার উপর যে পরিমাণ বল প্রযুক্ত হবে তার উপর, তার সমানুপাতিক হবে। মানে হচ্ছে আপনি একটা বস্তু, ধরেন ওই যে আমি ধরলাম যে একটা মার্বেলের একটা ভর আছে, এটাকে আমি হালকা করে টোকা দিলাম, তখন সে গড়ায় চলতে শুরু করলো। ওই প্রথম যে গড়ায় চলতে শুরু করলো তখন আমি তার বেগটা পরিমাপ করে তার ভরের সাথে গুণ দিলে একটা ভরবেগ পাবো। তখন এই চলা অবস্থায় যদি আমি আরেকটা টোকা দিই জুড়ে, তখন তার বেগটা বেড়ে যাবে, বেড়ে গেলে তখন কিন্তু তার ভরবেগটাও আমি যদি নির্ণয় করি, মানে নতুন বেগ এবং ভরকে যদি গুণ করি, নতুন যে ভরবেগটা পাওয়া যাবে এটা আরো বেশি হবে। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনটা হলো, এটা কার উপর নির্ভর করতেছে? ওই যে আমি দ্বিতীয়বার টোকা দিলাম মানে তার উপর বল প্রয়োগ করলাম, তার উপর নির্ভর করতেছে। এখন আমি যত জোরে তার উপর বল প্রয়োগ করব, তার বেগ
তত বেড়ে যাবে এবং তার বেগ তত বেড়ে গেলে তার ভরবেগও কিন্তু তত বেড়ে যাবে। তার মানে আমরা ইজিলি বুঝতেছি যে একটা বস্তুর ভরবেগের পরিবর্তনটা নির্ভর করবে হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে সেটা। মানে যত বেশি বল প্রয়োগ করব তার ভরবেগের পরিবর্তনটা তত বেশি হবে। যত কম বল মানে ওই গতিশীল বস্তুর উপর প্রয়োগ করব তার ভরবেগের পরিবর্তনটাও তত কমই হবে। এটাই হচ্ছে মানে নিউটনের সেকেন্ড যে ল তার ব্যাখ্যা। আর থার্ড লটা ইজি এবং এটা অনেক সাধারণ মানুষও জানে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে এটার অর্থ হচ্ছে আমরা যদি সহজভাবে বলি কেউ এসে আপনাকে যদি মাইর দেয় তাহলে আপনিও মাইর দিবেন। মানে যদিও এটা করা ঠিক না, মানে এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটা আসলে যেটা বলা হয়েছে যে কিছু এক্সাম্পল দিলে আরো ইজি হবে। যেমন আপনি নৌকা থেকে যখন লাফ দেন, মানে লাফ দিয়ে যখন আপনি নামবেন তখন দেখবেন যে আপনি যত জোরে লাফ দেবেন নৌকাটা তত জোরে পিছনের দিকে চলে যাচ্ছে। তো তাহলে এটা কি হচ্ছে, কি কাজ হচ্ছে এখানে? কাজটা হচ্ছে এই যে আপনি যখন লাফ দিলেন আপনি কিন্তু আসলে পিছনের দিকে মানে ধাক্কা দিলেন আর আপনি সামনের দিকে এগিয়ে গেলেন। তাহলে এই যে আপনার ক্রিয়াটা ছিল হলো পিছনের দিকে, কিন্তু তার প্রতিক্রিয়াটাই হচ্ছে আপনি নৌকা থেকে সামনের দিকে লাফ দিয়ে গিয়ে পড়লেন। তাহলে এই লাফের উপর কিন্তু নির্ভর করবে আপনি যত জোরে লাফ দিবেন আপনার পিছনের দিকে কিন্তু বলটা তত বেশি প্রযুক্ত হবে এবং নৌকাটা তত বেশি মানে পিছনের দিকে চলে যাবে এবং আপনিও তত বেশি সামনের দিকে যাবেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ক্রিয়ার যে বিপরীত প্রতিক্রিয়া সেটা সমান হয়। আরেকটা এক্সাম্পল দিই যেটা একটু কনফিউজিং। আপনি একটা ওয়ালের উপর জোরে ঘুষি মারলেন, এখন তো আর ওয়াল জায়গা থেকে সরবে না, কিন্তু এখানেও নিউটন থার্ড ল কাজ করে। এখন বলতে পারেন তাহলে নিউটন থার্ড ল কিভাবে কাজ করলো? মানে বিপরীত যে প্রতিক্রিয়া নৌকার বেলা তো দেখা যাচ্ছে যে এটা পিছনের দিকে চলে যাচ্ছে নৌকা, কিন্তু ওয়াল তো পিছনের দিকে যাচ্ছে। মানে আমি ঘুষি মারলাম ওয়াল তো জায়গা থেকে সরতেছে না। তাহলে এখানে বিপরীত প্রতিক্রিয়াটা কি হলো? বিপরীত প্রতিক্রিয়াটা হলো এই, আপনি আস্তে যদি ঘুষি দেন তাহলে দেখবেন যে হাতের মধ্যে আস্তে ব্যথা পাবেন, মানে ব্যথাটা কম পাবেন। আর যত জোরে ঘুষি দিবেন ব্যথা তত বেশি পাবেন। এটার অর্থ হচ্ছে যেহেতু দৃঢ় বস্তুর উপর আপনি বল প্রয়োগ করছেন, বস্তুটা মানে হচ্ছে তার যে স্থিতিস্থাপকতার কারণে তার যে অবস্থা বা অবস্থান সে তুলনায় আপনার বলটা হচ্ছে সামান্য। আপনি যদি ঘুষির পরিবর্তে একটা বুলডোজার দিয়ে ধাক্কা মারেন তখন তো ওয়াল ভেঙে পড়ে যাবে। কিন্তু এটাই আমি বুঝতে যাচ্ছি যে ওটার যে স্থিতিস্থাপকতা বা এটার যে অবস্থা সেই অবস্থার তুলনায় আপনার প্রযুক্ত বলটা হচ্ছে আসলে সামান্য, যে কারণে ওয়াল হয়তো আপনি ঘুষি দিলে জায়গা থেকে সরতেছে না, বাট আপনি যত জোরে ঘুষি দিবেন তত বেশি ব্যথা পাবেন। এটার অর্থ হচ্ছে যে আপনি যে বল প্রয়োগ করতেছেন ঠিক বিপরীতমুখী বলটা কিন্তু তত জোরেই আপনার উপর আবার মানে ফিরে আসবে। এটাই হচ্ছে নিউটনস থার্ড ল, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমি আগে যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আসলে যেমন আমাদের এই মেডিকেলের যে বইগুলোতে তো অলরেডি লেখা আছে যে নিউটনের এই থার্ড লটা হচ্ছে আমাদের মানে হোমিওপ্যাথি যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টের সাথে মিল আছে, বা নিউটনের থার্ড লর অ্যাপ্লিকেশন কিরকম, যে আমরা সদৃশ নীতি মেনেই কিন্তু ঔষধ প্রয়োগ করি। কারণ ওই যে হেনিম্যানের কি সিমিলিয়া সিমিলিবাস কুইরেন্টার মানে সদৃশ নীতি। এটার অর্থ হচ্ছে আপনারা অলরেডি এখন তো জানেনই যে যেই মেডিসিন গুলা ম্যালেরিয়া মেডিকাতে মানে লিপিবদ্ধ আছে, আহ, এই মেডিসিন গুলা কিভাবে প্রয়োগ করা হয়েছিল। আসলে দেখা গিয়েছে যে ওই মেডিসিন বা ওই মেডিসিনের উপাদান যখন স্থূল মাত্রায় প্রথম তো হেনিম্যানেই প্রয়োগ করেন, স্থূল মাত্রা যখন হেনিম্যান গ্রহণ করেন তখন তার মধ্যে যে যেই রোগ লক্ষণগুলো পরিলক্ষিত হয় বা যে সমস্যাগুলো উনি ফিল করতে শুরু করলেন, উনি করলেন কি যে ঠিক সেম উপাদান বা সেম মেডিসিন, আমি উপাদান বলছি এই কারণে যেহেতু আমাদের মেডিসিনের উৎস তো আপনারা জানেনই যে উদ্ভিদ খনিজ প্রাণীজ আছে। তো সেদিক থেকে আমি বলছি
যে এখানে আসলে আমরা সেটা উদ্ভিদ থেকে নেই কিংবা খনিজ কোনো ইয়া থেকে নেই বা প্রাণী থেকে নেই, আমরা তো আসলে উপাদানটাই নেই। আহ, মানে জাস্ট যতটুকুর হচ্ছে রুগীকে আরোগ্য করার জন্য কাজে লাগবে সেই উপাদানটাকেই বের করে নেই। সেজন্য বলছি, তাহলে স্থূল মাত্রায় যখন গ্রহণ করলেন, যে যে রোগ লক্ষণগুলো পরিলক্ষিত হলো বা যে সমস্যাগুলো তিনি ফিল করতে শুরু করলেন, তিনি করলেন কি, ওই উপাদান বা ওই মেডিসিন, সরি, সূক্ষ্ম মাত্রায় গ্রহণ করতে শুরু করলেন এবং দেখলেন যে ওই সূক্ষ্ম মাত্রায় ওটা গ্রহণ করার পর আস্তে আস্তে সেই রোগ লক্ষণগুলা হারিয়ে যায় বা মানে ওনার যে সমস্যাগুলো, শারীরিক সমস্যাগুলো, ওগুলা দূরীভূত হলো। তখন উনি সিদ্ধান্ত উপনীত হলেন যে আসলে এই যে প্রত্যেকটা ইয়েরই মানে সদৃশ নীতি অনুসারে, মানে তার সূক্ষ্ম মাত্রা হচ্ছে স্থূল মাত্রায় যে সমস্যা তৈরি করতে পারে, তার সূক্ষ্ম মাত্রা হচ্ছে সেই সমস্যা দূরীভূত করতে পারে। মানে এটাই হচ্ছে ওই যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। তার মানে হচ্ছে নিউটনস থার্ড ল। আরেকটা কথা বলি, এটাও আমি আগেও বলেছি, এখন আবারও আমি জাস্ট রিপিট করতেছি, সেটা হলো অ্যালোপ্যাথিক যেমন এই যে ভ্যাকসিন, বেশ কিছু আহ, মানে দুরারোগ্য ব্যাধির যে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে এ পর্যন্ত, অনেক ভ্যাকসিনই আছে যে ভ্যাকসিনগুলো মানে বেশিরভাগ ভ্যাকসিন তৈরির, এটা বলা যায় যে প্রিন্সিপাল বা মূলনীতি, যেই রোগের জন্য ভ্যাকসিনটা তৈরি করা হবে সেই রোগের জীবাণু থেকেই কিন্তু ভ্যাকসিনটা তৈরি করা হয়। মানে দুই একটা ভ্যাকসিন আছে একটু ব্যতিক্রম, বাট ম্যাক্সিমাম ভ্যাকসিনের কিন্তু প্রিন্সিপালই হচ্ছে এটা, যেই রোগের ভ্যাকসিন তৈরি করা হবে সেটা সেই রোগের জীবাণু থেকেই তৈরি করা হয় এবং সেই রোগের জীবাণুগুলোকে বিশেষ প্রক্রিয়ায় দুর্বল করে ভ্যাকসিন তৈরি করা হয়। তখন এই ভ্যাকসিনটা যখন মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, তার মানে কি, দুর্বল করে এটাকে এত সূক্ষ্ম মাত্রায় ভ্যাকসিন তৈরি করা হয়, এটা তখন মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি করে। মানে হচ্ছে কি, যে ওই রোগের জীবাণু যখন প্রবেশ করে তখন এই জীবাণুগুলা ওইগুলোর বিরুদ্ধে তখন আচরণ করে, মানে হচ্ছে বাধা দেয়। তাহলে এখানেও কিন্তু এই যে নিউটনস থার্ড ল, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হেনিম্যান কিন্তু এই যে হোমিওপ্যাথির যে প্রিন্সিপাল বা যে নীতি, এই সদৃশ নীতি, এটা কিন্তু ওই যে দেখেন অ্যালোপ্যাথি ভ্যাকসিনের সাথে অনেক মিল আছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আসলে এই যে অ্যালোপ্যাথি, আমরা অনেকে হয়তো মনে করেন আর কি, আমি তো মনে করিই না, অনেকে মনে করেন যে অ্যালোপ্যাথি হয়তো সেপারেট আরেকটা যেহেতু মেডিকেল সায়েন্স, এটা হয়তো আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথির জনক হচ্ছে স্যামুয়েল হেনিম্যান, ডক্টর স্যামুয়েল হেনিম্যান। তো অ্যালোপ্যাথিরও এরকম জনক তো আছেই, এটা ম্যাক্সিমাম মানুষ তাই মনে করে এবং সেটা মনে করাটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকটা বিদ্যারই তো কেউ না কেউ ইয়ে থাকে, জনক থাকে। হ্যাঁ, আছে। এবং আমাদেরও যেমন হেনিম্যান হচ্ছে আসলে জনক, মানে কি, প্রথম উনি এটাকে স্টার্ট করে দেন। তারপরে তো বোরি ক্যান্ট ওনারাও অনেক কিছু প্রুভিং করছেন, এরকম অনেকে আরো গবেষণা করছেন এবং ওখানেই শেষ না। এখন যদি এই বর্তমান যুগেও যদি কেউ মনে করেন যে রিসার্চ করে আরো নতুন কিছু বের করতে পারে, এটা দোষের কিছু না। কারণ হচ্ছে এই যে আপনার আমি বলবো যে চিকিৎসা বিদ্যা কিংবা কারিগরি বিদ্যা মানে প্রকৌশল বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, এগুলো কিন্তু আসলে এমন না যে প্রথম সৃষ্টির শুরুতে প্রথম আবিষ্কার হয়ে যেটা যে অবস্থা আবিষ্কার হয়েছে এটাই আপনার সারা জীবন 500 বছর 1000 বছর ওইটাকেই মেনে ধরে থাকতে হবে। কারণ দেখেন ডে বাই ডে কিন্তু সবকিছু চেঞ্জ হচ্ছে, এবং অনেক কিছু আপডেট হচ্ছে। তো কাজেই সেইগুলোর সাথে সাথে আপনাকে তাল মিলিয়ে কিন্তু গবেষণায় থাকতে হবে এবং এই যে বিদ্যা বা বিজ্ঞানগুলা, এগুলাকেও কিন্তু আপডেট করতে হবে। কিন্তু এই আমাদের বিশেষ করে এটা দুঃখজনক, আমি এগুলা খোলামেলা বলতে মানে দ্বিধাবোধ করি না, দুঃখজনক আমাদের মানে হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে অনেকেরই কিন্তু আহ, মানে চিন্তাধারা বা মতবাদটা হচ্ছে এরকম যে ডক্টর স্যামুয়েল হেনিম্যান যা আবিষ্কার করে দিয়ে গেছেন তার বাইরে আর যাওয়া যাবে না, বরং তার বাইরে গেলে তাকে ঘাড় ধরে হোমিওপ্যাথিক সমাজ থেকে বের করে দিতে হবে। বাট আমি বলবো যে এটা হচ্ছে রং কনসেপ্ট। মানে আমি এখানে ঝগড়া বা এরকম কিছু না, আমি বলতেছি না ধারণাটা আসলে রং। এই জন্য রং, কারণ হচ্ছে আপনারা নিজেরাও যদি একটু ঠান্ডা মাথা বা সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, দেখবেন যে অনেক ডিজিজেরই কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং ভবিষ্যতে আরো পরিবর্তন হবে।
এবং আরো নতুন নতুন অনেক ডিজিজও আসতেছে, এটা মানতেই হবে। যেমন আমি যদি একেবারে মানে কি বলবো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই, আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে বা 30 বছর আগে জ্বরের ধরন যেমনটা ছিল, এখন কি জ্বরের ধরন তেমন? অবশ্যই না। আগে তো সিম্পলি ভাইরাল জ্বর হলে আমরা ছোটবেলা দেখছি যে জ্বর 3 দিন থেকে 5 দিনের মধ্যে জ্বর সেরে যেত। তখন কি ওই আমি অ্যালোপ্যাথি মেডিসিনের কথাই বলি, যে তখন তো প্যারাসিটামল অত উন্নত মানের ইয়ে ছিল না, বা প্রথম দিকে শুধু সিম্পল প্যারাসিটামল বেরিয়েছে। এখন তো প্যারাসিটামল, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড, নাপাডোল, মানে এক একটা মেডিসিনের কত হাই পাওয়ার বেরিয়ে গেছে। ইভেন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অনেক সময় দেখা গেছে জ্বরে 10 দিন, 12 দিন, 15 দিনও ভোগে। এবং আমি যে কথাগুলো বলতেছি এগুলো একটাও মিথ্যা না, কারণ আমি এই ধরনের অনেক পেশেন্টও পাই। সো আমি রিয়েল লাইফ ইয়ে নিয়ে কিন্তু আমি কথা বলি। তো কাজেই আপনাকে বুঝতে হবে যে তার মানে আগে যেই রোগের ধরনগুলো যেমনটা ছিল, এখন নিশ্চয়ই সে- হুবহু সেরকম নাই, মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে বা রোগের তীব্রতা বেড়ে গেছে। তারপরে ধরেন আগে অনেক মানে রোগ ছিল না, যেগুলো এখন নতুন নতুন কিন্তু আমরা রোগের নাম শুনতেছি, আসতেছে। তো হয়তো আপনারা এখানে আমাকে ঘায়েল করার জন্য বলতে পারেন যে স্যার হোমিওপ্যাথি তো সিমটম বেসড ট্রিটমেন্ট, আমরা রোগের নাম জেনে কি করব, আমরা তো লক্ষণ ধরে ওষুধ দেবো। রাইট, লক্ষণ ধরেই ওষুধ দিবেন, কিন্তু শুধু লক্ষণ ধরে ওষুধ দিলেই চিকিৎসা কিন্তু আপনি একজন ভালো চিকিৎসক হবেন না। এই কথা আমি সবসময় বলি যে আপনাকে কিন্তু সূক্ষ্মভাবে প্রকৃত সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে। কারণ হচ্ছে আপনার দেখবেন যে কিছু কিছু লক্ষণ আছে, আপনি 5টা ডিজিজের মধ্যে একই লক্ষণ পাবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কোন ডিজিজ হিসেবে তাকে চিন্তা করবেন? হ্যাঁ, এখন ধরেন মাথা ব্যথা। এখন মাথা ব্যথা যদি হয়, সিম্পল মাথা ব্যথা হতে পারে কেউ রোদের মধ্যে ঘুরে, কেউ ধরেন সারাদিন খায় নাই, রোদের মধ্যে ঘুরছে, মাথার মধ্যে অনেক চাপ ছিল, তার মাথা ব্যথা হতে পারে। আবার ধরেন কারো মাইগ্রেনের সমস্যাজনিত কারণে কিন্তু মাথা ব্যথা হয়। এবং আরেকজন ধরেন যে হাইপার টেনশনের পেশেন্ট, তারও কিন্তু মাথা ব্যথা পারে। আরেকজন হচ্ছে ধরেন যে মাথায় মানে ব্রেনের টিউমার হয়েছে, তারও কিন্তু মাথা ব্যথা হতে পারে। এখন আপনার কাছে যদি পেশেন্ট আসে, এসে বললো যে মাথা ব্যথা, আপনি বুঝে তাকে আমাদের যে রেপার্টরি আছে, রেপার্টরি সিস্টেম অনুসারে অথবা যেভাবে কেস টেকিং করা হয় সেই অনুসারে আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে আপনার মাথা ব্যথার তীব্রতাটা কোন সময়টাতে বেশি হয়, বা মাথা ব্যথাটা যখন বাড়ে তখন আপনার বমির বেগ হয় কিনা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আপনি রিলেটিভ কোশ্চেন করতে পারেন। তারপরেও আপনি এরকম পিকুলিয়ার মানে পেশেন্টও পাবেন যে দেখবেন যে আসলে সিমটম গুলা খুব কাছাকাছি, আবার হয়তো আপনি মানে এমন ধরনের সিমটম পাবেন যে আপনি আসলে মানে কোন মেডিসিনটা সিলেক্ট করবেন আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে কমনলি কিছু নলেজ বা কনসেপ্ট মাথায় রাখতে হবে, যে সে মাইগ্রেনের যদি মাথা ব্যথাটা হয়ে থাকে তাহলে তার একেবারে কোর বা মূল সিমটম গুলা কি হয়। আবার যদি ব্রেন টিউমার জনিত মাথা ব্যথা হয় তাহলে তার কোর সিমটম গুলা কি হবে। এখন ব্রেন টিউমার হলে আবার অনেক সময় দেখা যায় যে টিউমার খুব মানে বড় হয়ে গেলে তখনই সিমটম প্রকাশ পায়, আগে হয়তো হালকা হালকা মাথা ব্যথা হতো। তো সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু মেডিসিন দিয়ে যদি মাথা ব্যথা হয়, সেই মাথা ব্যথা মানে সিমটম অনুসারে আপনি মেডিসিন দিয়ে এটাকে একটু দমা রাখলেন, তাহলে তো তার আসলে রিয়েল ট্রিটমেন্ট হলো না। সেজন্য আপনার তাকে হয়তো ক্লিনিক্যাল যে প্যাথোলজিক্যাল টেস্ট আছে, টেস্ট দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে পারছেন হ্যাঁ তার তো ব্রেন টিউমারও থাকতে পারে। এখন আপনি যদি সিম্পল সিমটম অনুসারে সিমটম মানে সিম্পল মেডিসিন অ্যাপ্লাই করে করে তার মাথা ব্যথা স্টপ করে রাখেন, তাহলে একটা সময় পরে কিন্তু তার ওই যে টিউমার এটা বড় হতে থাকবে, এবং তখন কিন্তু মানে একটা বিপদের মধ্যে পড়বে পেশেন্ট, এবং তখন তাকে মানে ফিরানো সো টাফ। আমি কথাগুলো বলছি, মূল কথা হচ্ছে এটাই, যেটা ওই যে ওই কথা থেকে আসছি, যে ডক্টর স্যামুয়েল হেনিম্যান অবশ্যই আমাদের রেসপেক্টেড ইয়ে, এবং তাকে রেসপেক্ট অবশ্যই আমাদের করতে হবে। এবং যেহেতু উনার হাত ধরেই তো হোমিওপ্যাথির জন্ম, এবং উনার মেডিসিন বা উনি যেই প্রিন্সিপাল দিয়ে গেছেন এগুলোও মানতে হবে। বাট আমি যেটা বলতে চাচ্ছি, শুধু ওইটুকুর মধ্যে থাকলেই হবে না। আমরা যত সামনে এগিয়ে যাব এবং ডে বাই ডে যত নতুন নতুন ডিজিজ সিমটম আসবে, এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে মডার্ন ওয়েতে ট্রিটমেন্ট দিতে হবে। এবং দেখবেন হয়তো দেখা যাবে যে আমাদের মেডিসিন কিন্তু যা আবিষ্কার হয়েছে তার মধ্যেই ম্যাক্সিমাম ডিজিজ কিন্তু ট্রিটমেন্ট দেওয়া পসিবল। আর সেই ক্ষেত্রে আমি এটুকু বলতে চাই
যদি এমনও হয় যে এমন কোনো ডিজিজও আসছে যেটা হয়তো আসলে আমাদের মেডিকেল অনুসারে আমরা মেডিসিনই পাচ্ছি না, হ্যাঁ আপনি তাহলে ওইটা নিয়ে ভাবতে শুরু করেন যে নতুন কোনো মেডিসিন বের করা যায় কিনা। মেডিসিন তার হাওয়া থেকে আসে নাই, সেটা ক্যান্ট বলেন, বরিক বলেন, হেনিম্যান বলেন, ওনার মেডিসিন কোথা থেকে আনছে? সে প্রকৃতি থেকে আনছে, খনিজ অথবা প্রাণীজ, ওগুলো থেকেই তো আনছে। ওনারা তো জাদুবিদ্যা দিয়ে মেডিসিন আনেন নাই। সো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে উনারাই যে শেষ এই মেডিকেল সায়েন্সের জন্য, এটা আমি মানতে রাজি না। কারণ উনারা যদি শেষ হয় তাহলে আপনি কিন্তু সেই 250 বছর পিছনে পড়ে থাকতে হবে। কারণ এই মেডিকেল সায়েন্সকে যদি আগায় নিতে হয় তাহলে কেন আপনি রিসার্চে যাবেন না? কেন আপনি নতুন ভাবে ভাববেন না? হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছি না যে যা যা আমাদের হাতে আছে এগুলোকে সব বাতিল করে দেন, না। এগুলো হচ্ছে আমাদের ভিত। এগুলোকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, এগুলোকে আপনার মেনে নিতে হবে, কিন্তু তারপরে আবার আপনাকে আগায় যেতে হবে। এবং কেন আমরা পিছিয়ে যাই, কেন আমাদেরকে পাত্তা দেয় না অন্য পৃথিবীরা এই জায়গাটাতেই, যে অন্য পৃথিবী আগে যাচ্ছে, ওদের রিসার্চ আছে, ওরা নতুন নতুন প্রতিটা ডিজিজের সাথে সাথে কিন্তু ওদের আবিষ্কার চলছে। বাট আমরা হচ্ছি ওই সেই আগের জিনিস নিয়ে বসে থাকবো না। ওইটা হচ্ছে নতুন কোনো ভাবনা আসলে তখন বলা হবে যে না, সে তো আসলে হোমিওপ্যাথি প্রিন্সিপাল মানতেছে না। আরে ভাই, হোমিওপ্যাথি প্রিন্সিপাল মানবে না কেন? আপনি হোমিওপ্যাথি প্রিন্সিপাল মানেন, কিন্তু আপনি নতুন ভাবতে পারবেন না, এটা আবার কোন বিদ্যা লেখা আছে? তাহলে তো আপনাকে 250 বছর পিছনে পড়ে থাকতে হবে। আপনি আগাবেন কিভাবে? আপনি আবার স্লোগান দিবেন যে না, আমাদের পৃথিবীকে কেন ইয়ে করা হবে না, মানে অ্যাকসেপ্টেন্স দেওয়া হবে না? তাহলে তো আপনি নিজেই রং। আপনি আগাইতেও চাইবেন না, মডার্ন হইতে চাইবেন না, ওই 250 বছর পিছনের ওই জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আবার এই কথা বলবেন, এটা তো হবে না। সো আমি বলতে চাচ্ছি এভরিথিং ইজ রাইট, হ্যানিম্যান ইজ রাইট, বরিক ইজ রাইট, ক্যান্ট ইজ রাইট। যারা যারা এই গবেষণা করে আমাদেরকে এই পর্যন্ত দিয়ে গেছেন ওদেরকে রেসপেক্ট করতে হবে, এগুলো সবই মানতে হবে। বাট আমাদেরকেও এগিয়ে নিয়ে যেতে হবে, আমরা থেমে থাকলে চলবে না। তো এবং আমি বলবো যে ওনারা অনেক ব্রিলিয়েন্ট ছিলেন। কারণ ব্রিলিয়েন্ট না থাকলে এই যে 200-250 বছর আগে এই এত কিছু আবিষ্কার করে দিয়ে গেছেন যেটা দিয়ে আমরা এখনো ট্রিটমেন্ট দিতে পারতেছি। তাহলে দেখেন ওনারা কত ট্যালেন্ট ছিলেন। তাহলে আমরা এই যুগে ওনাদের সময় তো এত মডার্ন ক্লিনিক্যাল টেস্টের ব্যবস্থা ছিল না, যে কারণে ওনারা সিমটম নির্ভর ছিলেন। নিশ্চয়ই ওনারা যদি এখনকার সময় হইতো তাহলে দেখতেন যে ওনারা কিন্তু এই ক্লিনিক্যাল টেস্টের উপরে জোর দিতেন। তখন কেন ওনারা সিমটমের উপর জোর দিচ্ছেন? কারণ তখন তো এরকম ক্লিনিক্যাল টেস্ট ছিল না, এটা স্বাভাবিক। 200-250 বছর আগে কি এখনকার ওই যে আপনার বিএমডি টেস্ট করে, এমআরআই করে, এসব সিটি স্ক্যান, এগুলো কি ছিল? 250 বছর আগে ছিল না তো। তো তাহলে ওনারা তখন টেস্টের কথা কি জোর দিবে? সো এখন কিন্তু অনেক হোমিওপ্যাথরাও বলেন যে ইয়ের জন্য আবার ক্লিনিক্যাল টেস্ট কেন বা প্যাথোলজি কেন? এখন কেন সেটা হচ্ছে এই জন্য যে আপনাকে যদি কোনো ডিজিজ সম্পর্কে কনফার্ম হইতে হয়, প্রয়োজন হলে সব ডিজিজের ক্ষেত্রে যে টেস্ট লাগবে নট নেসেসারি। অনেক ডিজিজ কিন্তু আপনি সিমটম দিয়ে বুঝে বলতে পারবেন, কিন্তু অনেক ক্রিটিক্যাল ডিজিজ আছে যেটা আপনি হয়তো সিমটম দিয়ে অনুমান করলেন, কিন্তু আপনাকে একেবারে শতভাগ কনফার্ম হওয়ার জন্য ক্লিনিক্যাল টেস্ট যদি আপনি অ্যাডভাইস করেন, সেটা দূষণ না। আপনি কি অপরাধ করতেছেন? আপনি তো প্যাথোলজি সাবজেক্ট পড়তেছেন, আপনার প্যাথোলজি সাবজেক্ট আছে, এটা সিলেবাসের বাইরে তো না। তাহলে আপনি ক্লিনিক্যাল টেস্ট দিলে আপনি কি অপরাধ করবেন? কিন্তু অনেক হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু বলে যে না, ক্লিনিক্যাল টেস্ট দিবে কেন? এটা কোন ধরনের কথা ভাই? তাহলে এটা সিলেবাসের বাইরে বাদ দিয়ে দেখে সাবজেক্ট প্যাথোলজি, এটা পড়বে বাট পাসও করবে ডাক্তারি, কিন্তু ক্লিনিক্যাল টেস্ট দরকার হলে অ্যাডভাইস করবে না, এটা আবার কোন ধরনের কথা হলো? সো আমি কিন্তু স্টেট কার্ড কথা বলি। তো সো এগুলো আপনারা নলেজে রাখবেন। কারণ প্রকৃত ডাক্তার হতে গেলে এই শুধু এই শ্রদ্ধেয় ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের এই যা যা আমাদেরকে তথ্য বা যা নলেজ জ্ঞান দিয়ে গেছেন যথেষ্ট। এগুলা হলেই চলবে না। আমি বলবো যে আপনাদেরকে আরো বেশি বেশি নলেজ আহরণ করতে হবে। বাট আমি এটা বলতে চাচ্ছি না যে না, আপনাদেরকে অ্যালোপ্যাথি নলেজ আহরণ করতে হবে। আপনি হোমিওপ্যাথি লাইনে থেকে আপনি আরো রিসার্চ করেন সুযোগ থাকলে। আপনি দেখেন যে মেডিসিন গুলা যে একটা মেডিসিন, হ্যাঁ, সে ধরেন ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা মেডিসিন, এটা আমরা কাটা ছিঁড়া এগুলোর জন্য ইউজ করি। আপনি ভাবেন যে ক্যালেন্ডুলাটা আসলে কি, এটা কিসের থেকে তৈরি করা হয়েছে? ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা কিছুই না, ওই যে গাঁদা ফুল। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আসলে এটার মধ্যে কি জিনিস আছে যে কারণে এটা কাটা ছিঁড়া গেলে এই যে রক্তপাত বন্ধ করে দেয়? তাহলে এটার মধ্যে আসলে অ্যান্টিসেপ্টিক এটা। তো এটার মধ্যে উপাদানগুলো কি আছে?
সেইভাবে ভাবেন। এবং যদি আপনি সেভাবে ভাবতে পারেন যে তাহলে এই উপাদান হচ্ছে এটার জন্য কাজ করে, তাহলে আপনি এবার দেখেন যে এই উপাদানটা আরো অন্য কোনো উদ্ভিদে আছে কিনা, কিংবা আরো কোনো খনিজের মধ্যে আছে কিনা, কিংবা প্রাণীজ কোনো উপাদানের মধ্যে আছে কিনা, যেটা দেখা যাবে যে হ্যাঁ ক্যালেন্ডার হচ্ছে আরো শক্তিশালী এবং আরো দ্রুত কাজ করবে। তাহলে আপনি যদি সেটা বের করতে পারেন তাহলে কি হবে? যেমন হোমিওপ্যাথি নিয়ে অনেকেরই একটা ইয়ে আছে যে হোমিওপ্যাথি অনেক আস্তে কাজ করে, তো তদন্ত রুগী অনেক কষ্ট পায়। তো আস্তে কাজ করে, এটা খুবই স্বাভাবিক। এটা কেন এই যুগে আরো বেশি বলে, যে আগে তো রোগের তীব্রতা বা প্রকোপতা, আমি যে কথা একটু আগে বলছিলাম যে আগে জ্বর হলে তো এত উন্নত মেডিসিনও ছিল না, কিছুই ছিল না। মানুষ ওই যে ভাত খেতে দিত না, আমার মনে আছে স্পষ্ট, আমরা ছোট ছিলাম যখন ভাত খেতে দিত না, সাবু জাল দিয়ে খাওয়াইতো, মাথায় পানি ঢালতো। আর ওই যে মানে গ্রামের নর্মাল কিছু ইয়ে ছিল আর কি, পল্লী চিকিৎসক, ওরা দাগ কেটে কি যেন ওষুধ দিয়ে যেত, একটু মিক্সার, হয়তো এরকম 1-2 ডোজ ওষুধ খেতাম। আর 3 দিনের মধ্যে হয়তো জ্বর আস্তে আস্তে পড়ে যেত, 5 দিনের মধ্যে মোটামুটি জ্বর নাই। তো তাহলে এখন তো অ্যান্টিবায়োটিক খেয়েও জ্বর যেতেছে না, তার মানে কি রোগের পরিবর্তন হয়েছে, রোগের তীব্রতা বেড়ে গেছে। তার মানে এখনকার যে জীবাণুগুলো এগুলো হয়তো আরো শক্তিশালী। তো তাহলে ওই 250 বছর আগে এই ধরনের জ্বরের জন্য যে মেডিসিন হেনিম্যান বলেন বা ক্যান্ট বলেন বা বরিক বলেন, ওনারা আবিষ্কার করে দিয়ে গেছেন, সেই মেডিসিন এখনকার রোগের তীব্রতা যদি বেড়ে যায়, তাহলে কি এই দ্রুত কাজ করবে? আপনারা একটু চিন্তা করেন। তাহলে কি করতে হবে? যে হ্যাঁ, এখনকার রোগের তীব্রতা অনুসারে ওই মেডিসিনের মধ্যে যে উপাদান আছে, সেই ধরনের উপাদান বাট আরো শক্তিশালী কোথা থেকে আমরা পেতে পারি, সেটা দিয়ে যদি আপনি মেডিসিন আবিষ্কার করেন, সেটা তো দোষের কিছু না। এবং সেটা যদি আবিষ্কার করে আপনি এটাকে অ্যাপ্রুভড মেডিসিন হিসেবে যদি ম্যাটেরিয়াল আনতে পারেন, তার মানে আপনি এই হোমিওপ্যাথি প্রিন্সিপাল মানেন না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে হোমিওপ্যাথি সমাজ থেকে বের করে দেওয়া হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। কারণ তাইলে তো আপনি সেই ব্যাকডেটেড 250 বছর পিছনে পড়ে আছেন। আপনার কাজ কি? আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার। জি স্যার। মানে আমি কিন্তু ক্লিয়ার কথাগুলো বলতেছি, জি স্যার। মানে জাস্ট আপনাদেরকে একটু জাগ্রত করার জন্য, যে হোমিওপ্যাথি ডাক্তারদেরকে যে মানে অনেকে মানে ডাক্তার হিসেবে মনে করে না, বা হোমিওপ্যাথি দিয়ে কি চিকিৎসা হয় কিনা এরকম ভাবে চিন্তা করে, এই মানে চিন্তাগুলোর কে আপনার যুক্তি দিয়ে খণ্ডানোর জন্য, বা আসলে আমাদের কি করা উচিত, আমি সেই কনসেপ্টটাই আপনাকে দিচ্ছি। এবং আমি বারবারই বলতেছি, ডক্টর স্যামুয়েল হেনিম্যান রাইট, এবং ওনারা যদি এই জিনিস আবিষ্কার করে না দিয়ে যেতেন, তাহলে তো আজকে আমরা এই পেথিতে ডাক্তার হইতে পারতাম না। ওগুলা বেসিক মানতে হবে, বাট এটার অর্থ এই না যে ওই নিয়ে পড়ে থাকতে হবে। আমি বলতে চাচ্ছি যে আরো অ্যাড করতে হবে, আরো আমাদেরকে চোখ কান খোলা রেখে মানে চিন্তাটাকে আর একটু বাড়াইতে হবে। হ্যাঁ, তার কারণে আমি আর কেন বলি এই কথাগুলা একটু জোরালো ভাবে, আমি কিন্তু অনেক ক্রিটিক্যাল মানে পেশেন্ট দেখি, এবং আমি মানুষ একজন, আমি তো ভালো করার শক্তি নাই, ভালো করেন আসলে উপরওয়ালা। বাট হয়তো মেকানিজমটা আমি দিই, মানে কি বলবো যে উপদেশটা ওষুধ খাওয়ার আমি দিই, কিন্তু ভালো করেন উপরওয়ালা। কিন্তু ক্রিটিক্যাল অনেক রুগী কিন্তু ভালো হয়, যারা নাকি দেখা গেছে অ্যালোপ্যাথি নাম করা ডাক্তার দেখাইছে, 5-6 বছর ট্রিটমেন্ট নিয়ে ওখানে বলে দিছে যে না, আপনি ভালো মন্দ যা খাওয়ার আছে খান, বড় জোর হয়তো 15 দিন বাঁচবেন বা 20 দিন বাঁচবেন। সেরকম পেশেন্টও উপরওয়ালা আমার উছিলা ভালো করছে, এরকম আছে, অনেক আছে। এখন বলতে পারেন যে আপনি এরকম স্ট্রংলি বলতেছেন, হ্যাঁ আমি স্ট্রংলি বলতেছি এই কারণে যে উপরওয়ালা ভালো করছে আমার উছিলা দিয়ে, সেজন্য আমি বলতেছি। তো এখন আহ, আমি কি হাওয়া থেকে কোনো কিছু নিয়ে আসছি? না। আমি কি অ্যালোপ্যাথি খাওয়াই ভালো করছি? না, আমি হোমিওপ্যাথি দিয়েই ভালো করছি। বাট আমার চিন্তাটা বা ট্রিটমেন্ট দেওয়ার মেকানিজমটা হয়তো হতে পারে যে গতানুগতিক না হয় একটু ডিফারেন্ট হতে পারে। মানে আমি গতানুগতিক বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে হয়তো 100 জনের মধ্যে 90-95 জন হোমিওপ্যাথিক ডাক্তার যেভাবে একেবারে প্রিন্সিপাল গুলাকে মেনেই ওই গণ্ডির বাইরে না গিয়ে আর কি ট্রিটমেন্ট দেন, আমি হয়তো দেখা গেছে প্রিন্সিপাল তো অবশ্যই মানতেই হবে, প্রিন্সিপাল মানতেছি, বাট একটু গণ্ডির বাইরেও ভাবতেছি, এবং একটু আধুনিক ভাবে ভেবে চিনতে মানে সূক্ষ্মভাবে আমি রোগটাকে আইডেন্টিফাই করে হয়তো আমি ট্রিটমেন্টটা দিচ্ছি। একটু এক্সাম্পল দিই তাহলে আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আহ, ধরেন সিমটম নিলাম, সিমটম অনুসারে একজন হোমিওপ্যাথিক ডাক্তার
স্বাভাবিকভাবে যে মেডিসিনটা রেপার্টরি করলে যে মেডিসিনটা আসবে এবং সেখানে গ্রেড অনুসারে যেটা আসবে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড বা থার্ড গ্রেড, ওইভাবে হয়তো ক্রমান্বয়ে মেডিসিন অ্যাপ্লাই করে যাবেন। এখন এই জায়গাটাতে আমার তফাৎটা কোথায়, মানে আমি আমি ট্রিটমেন্ট যদি তফাৎটা কোথায়, আমি ঠিক সিমটমটা নেই, নিয়ে ওই জিনিসটা আমিও করি, বাট তারপরে কিন্তু আমি ট্রিটমেন্টটা ওই হুবহু ওইভাবে মানে রেপার্টরি অনুসারে দিয়ে ফেলি না। আমি যে কাজটা করি, আমি তারপর কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করি যে হ্যাঁ, ওনার সিমটম অনুসারে ডিজিজটা হচ্ছে এইটা, এবং যদি একটু জটিল হয় সেক্ষেত্রে আমি প্রয়োজনে আরো কনফার্ম হওয়ার জন্য তাকে ক্লিনিক্যাল টেস্ট দেই। কিংবা আমার কাছে ওই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টগুলো আসে যখন, তখন আমার টেস্ট অনেক সময় দিতে হয় না, কারণ ওনারা তো ওই বেশ কয়েকজন ভালো উচ্চমানের ডাক্তার বা হসপিটাল ঘুরে আসেন, ওনাদের কাছে কিন্তু গাদা গাদা টেস্টের রিপোর্টগুলো নিয়ে আসেন। তখন আমি দেখি যে আসলে টেস্টের রিপোর্টে কি আসছে, এবং দেখে যখন আমি কনফার্ম হয়ে যায় আসলে ওনার ডিজিজটা হচ্ছে এই, এবং এই ডিজিজটার জন্য আমাদের হোমিওপ্যাথিতে সাধারণত কোন মেডিসিন গুলা আছে আমি তখন ওইভাবে চিন্তা করি, এবং ওই মেডিসিন গুলার মধ্যে কি উপাদান আছে এবং ওনার ওই ডিজিজের জন্য কোন উপাদানটা আসলে অ্যাকশনেবল, মানে কোনটা কার্যকরী। আমি তখন কিন্তু আর ওই সিমটমের মধ্যে 100% থাকি না। তখন আমি দেখি যে হ্যাঁ, এই মেডিসিনের মধ্যে এই উপাদানটা আছে এবং এই উপাদানটা হচ্ছে ওনার আসলে এই সমস্যার জন্য কার্যকরী। তখন কিন্তু আমার কাছে আর মেডিসিনের নাম জরুরি থাকে না। তখন আমি কিন্তু মানে ওই উপাদানটা যে মেডিসিনের মধ্যে আছে আমি ঠিক সেই মেডিসিনটাই আমি অ্যাডভাইস করি, এবং দেখা যায় যে ওটার সাকসেস কিন্তু আমি পাই। এখানেই হচ্ছে আমার মানে একটু ডিফারেন্স। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে ওই রেপার্টরিতে যেই এগুলো আসে তার মধ্যে থেকে হয়তো পাই, মানে মাঝে মধ্যে দুই একটা দেখা গেছে যে রেপার্টরিতে আমি পাইছি, বাট আমার ইয়ের সাথে ওটা আসেই নেই। আবার এরকম দেখা গেছে মানে রেপার্টরিতে যেটা ফার্স্ট গ্রেডে আসছে, মানে আমার চিন্তা অনুযায়ী সেটা আমি হয়তো ফার্স্ট ওইটাই আমি অ্যাপ্লাই করি নাই, যেটা হয়তো থার্ডে আমি পেয়েছি সেটাই আমি ফার্স্টে অ্যাপ্লাই করছি। আমি অ্যাপ্লাই করছি কেন সেটা, যে আসলে থার্ডে আমি যেটা অ্যাপ্লাই করছি সেটার মধ্যে যে উপাদান আছে উনার যে মানে ক্লিনিক্যাল টেস্ট অনুসারে বা ওনার রোগের যে তীব্রতা অনুসারে আমার কাছে মনে হয়েছে যে ওই উপাদানটাই কিন্তু ওনার জন্য বেশি অ্যাপ্লিকেবল হবে। তখন আমি চিন্তা করি কি, যে না, আমার ল্যাবরেটরিতে এটা থার্ডে আসছে, তাতে কি, আমার কাছে মনে হচ্ছে যে এটাই ওনার জন্য বেশি কার্যকর হবে, আমি সেটাই ফার্স্টে অ্যাপ্লাই করি। এবং আমি দেখছি যে ওগুলোর আউটপুট কিন্তু আমি ভালো পাই। আমি কি আপনাদেরকে মানে আসলে রিয়েল বিষয়টা বুঝাতে পারছি? হ্যালো? জি স্যার। মানে আমি আসলে যা বলতে চাচ্ছি এটাকে আপনারা বুঝতে পারতেছেন তো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে আমি স্যার কিন্তু আপনাদেরকে স্যার কোনো, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, এখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসলে এই জন্য করতেছি। হ্যাঁ বলেন। যেহেতু স্যার আপনি অনেক অভিজ্ঞ এবং আপনি প্যাথোলজিক্যাল বিষয়গুলাও ইয়ে করে দেখেন, তো হুম। এখন হচ্ছে যে রেপার্টরির বিষয়টা তো খুব জোর দিয়ে থাকা মানে থাকেন আমাদের বিজ্ঞ ডাক্তারগণ। না না না, তো ঠিক আছে, রেপার্টরি তো জোর দেয় কেন রেপার্টরি আমি, স্যার, হ্যাঁ আমি বলি না, আমি রেপার্টরি আপনার এই কথাটাকে যদি বলি, রেপার্টরি জোর দেয় এই কারণে, এই যে রেপার্টরির উপর যেমন সফটওয়্যারও আছে, বা যেমন আমাদের এই ইয়ে থেকেও কিন্তু এই যে রেপার্টরি আপনাদের কিন্তু দীর্ঘদিন ক্লাসও নিচ্ছেন এই যে ডক্টর জি এলম স্যার, হোসেনি ভাই, তাই না? জি এবং স্যার, আমি হোসেনি ভাই এবং আমি দুজনে আলোচনা করেই কিন্তু ওই ক্লাসটা আপনাদেরকে দেওয়া হয়েছে যে রেপার্টরিতে ভালো হইতে হবে। আমি কিন্তু বলছি না যে আপনার রেপার্টরি ইউজ করবেন না বা রেপার্টরির দরকার নাই। জি রেপার্টরিটা হচ্ছে আপনার কিন্তু একটা সহযোগী ডাক্তার, হ্যাঁ? জি স্যার, কেন সহযোগী সহজে ডাক্তার? হ্যাঁ, সহজে সহযোগী সহজে ডাক্তার। হ্যাঁ, কেন সহযোগী ডাক্তার? যে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু অসংখ্য মেডিসিন, তাই না? তো জি এখন এবং ওই যে একটা কথা আমি বললাম যে আপনি দেখবেন যে অনেক মানে রোগেরই কিন্তু আপনি কমন সিম্পটম পাবেন। কিন্তু তারপর আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট ডিসিশনে আসার জন্য ওই যে মানে মেন সিম্পটম গুলা দিয়েই কিন্তু আপনাকে মানে কম্পারেটিভলি একটা জায়গায় আসতে হবে। তো সে আসার জন্য আপনি যদি ম্যানুয়ালি ইয়ে করেন তাহলে কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য ল্যাবরেটরির উপর যে সমস্ত সফটওয়্যার গুলো আছে আমাদের, ওই সফটওয়্যার গুলোর মাধ্যমে হচ্ছে কি যে আপনি ওই সিম্পটম গুলো যদি আপনি ইনপুট দিয়ে দেন, তখন সফটওয়্যারটা ওইভাবেই করা আছে, তখন আপনাকে সফটওয়্যারই বলে দিবে যে হ্যাঁ, এই মেডিসিন গুলো হচ্ছে আপনার এই সিম্পটম অনুসারে প্রযোজ্য। তো আমি যেটা বলতে চাচ্ছি যে মানে রেপার্টরি দরকার নাই বা মানে আপনি রেপার্টরি ছেড়ে করেন, আমি সেটা বলতেছি না। আমি বলতে চাচ্ছি কি, আপনি রেপার্টরাইজ করেন, করার পরে আপনার নিজস্ব মেধাটাকেও আপনি কাজে লাগান, তখন কিন্তু আপনি আরো ভালো ডাক্তার হইতে পারবেন। আমি বুঝাতে পারছি?
জি স্যার, মানে আমি ওই কথাটাই বলতে চাচ্ছি স্যার, যে হ্যাঁ, রেপার্টরি তো থাকবেই। অবশ্যই। রেপার্টরি আমি তো ১ম বর্ষের ছাত্র স্যার, শিক্ষার্থী। আমি যেটা হুম। বুঝতেছি রেপার্টরি মাধ্যমে খুব সহজেই অ্যা অ্যা রোগ মেডিসিন গুলো নির্ণয় আপনি করে পেয়ে চিকিৎসা যাবেন, দেওয়া যায়। জেনে যাবেন। হ্যাঁ, জি, জি, হ্যাঁ, দেওয়া যায়। এটা তো হ্যাঁ, থাকবেই। পাশাপাশি হ্যাঁ, যদি হ্যাঁ, আমরা আরেকটু ও একটু অভিজ্ঞতা অর্জন করি এইদিকে, যে হ্যাঁ, এই প্যাথোলজিক্যাল, তাহলে আরো অবশ্যই। খুব দ্রুত রাইট। চিকিৎসা দেওয়ার মতো হ্যাঁ, ইয়ে রাইট। আমি পারবে। এই জি জিনিসটাই স্যার, কিন্তু জি আসলে স্যার, আমি আপনাকে জি মানে স্যার, বুঝাতে চাচ্ছি। এবং জি আমি স্যার, এই জিনিসটা এজন্য বুঝাতে চাচ্ছি যে ওই এটা আমি খোলামেলাই বলি যে অনেক হোমিওপ্যাথিক ডাক্তার কিন্তু আছে। বলে যে ক্লিনিক্যাল টেস্ট কেন? বা মানে মনে হয় যেন ক্লিনিক্যাল টেস্ট এডভাইস করলে এটা গুনাহ। হ্যাঁ, জি স্যার, তখন গুনাহ হবে যে আপনি যদি দরকার নাই তারপরে আপনি এডভাইস করেন। যেটা অ্যালোপ্যাথি ডাক্তাররা করে। যে আপনি যদি একটা হাঁচি দেন, কাশি দেন, গেলে দেখবেন যে আমরা ৩ টা ৪ টা টেস্টের নাম লিখে দিছে। ওইটা হচ্ছে ওদের জি, এখন আমি স্ট্রেইট বলব যে ওটা হচ্ছে ওদের বিজনেস পারপাস। কারণ ওরা ইয়ে থেকে পার্সেন্টেজ পায়। আমি কিন্তু সেটা করতে বলতেছি না। আমি জি, বলতেছি যে যখন আপনি দেখা গেল যে আছে না অনেক ক্রিটিক্যাল রোগী আসবে। তখন আপনি হয়তো তার সিম্পটম বা তার সমস্যাগুলো শোনার পর আপনি অনুমান করলেন যে তার আসলে ডিজিজটা এই ধরনের। কিন্তু যেহেতু ক্রিটিক্যাল ইয়ে তখন আপনি আহ, ওই ইয়েটা কনফার্ম হওয়ার জন্য আপনি একটা ক্লিনিক্যাল টেস্ট যদি অ্যাডভাইস করেন তাতে কিন্তু দোষের কিছু না। কারণ জি স্যার, আমাদের সিলেবাসেও তো অবশ্যই সাবজেক্টটা আছে। তো যদি এটা দরকারই না হতো তাহলে সাবজেক্টটা কেন আছে সিলেবাসে? আমার প্রশ্নটা হচ্ছে সেটা। তাই না? তো জি কাজেই স্যার, আমরা দরকার অনুসারে যদি এটা অ্যাডভাইস করি বা নিজের যদি আমরা এই প্যাথোলজিক্যাল নলেজটা নিজের মধ্যে ভালোভাবে আয়ত্ত রাখতে পারি তাহলে দেখবেন যে আপনি কিন্তু ডাক্তারি করতে মজা পাবেন এবং আপনার সাকসেসের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। হ্যাঁ, শুধু প্যাথোলজি না আসলে একটা সিলেবাস বা কারিকুলাম যখন তৈরি করা হয় সবকিছু ভেবেচিন্তেই তৈরি করা হয়, কিন্তু সমস্যাটা হয়েছে কি যে আমরা ওই যখন ধরেন ডাক্তার হয়ে গেলে তখন মনে করি যে ধুর আমার তো শুধু ম্যাটেরিয়া মেডিকেল হয়েছে, আমার অন্য সাবজেক্টের কি দরকার? এটা কিন্তু রং। কারণ হচ্ছে কি যে আপনার কিন্তু ফিজিওলজিও ভালো জানা দরকার। কেন ফিজিওলজি ভালো জানা দরকার? এই জন্য যে ফিজিওলজি কি করে আসলে ফিজিওলজি আমার একটা হিউম্যান বডির যতগুলো অর্গান আছে প্রত্যেকটা অর্গানের কিন্তু ফাংশন সম্পর্কে আপনি জানতে পারবেন ফিজিওলজির মাধ্যমে। তাই না? এই জি যে স্যার, বলে ফিজিওথেরাপি মানে কি যে আপনার এই যে কোনো অর্গানের উপরে থেরাপি দেওয়া হচ্ছে। তো আমরা ফিজিওলজি সাবজেক্ট কি ফিজিওলজি সাবজেক্ট মানে হচ্ছে একটা ফুল হিউম্যানের যতগুলো অর্গান আছে এই সব অর্গানগুলো আসলে কোনটার কি ফাংশন কোন জায়গায় আছে, মানে এটা কি করতেছে না করতেছে এই বিষয়গুলা ধারণা পাওয়া যায় হচ্ছে ফিজিওলজি থেকে। তাহলে আপনি যদি ফিজিওলজি নলেজটা ভালো থাকে তাহলে ধরেন একজন পেশেন্ট এসে বললো যে আমার তো সব সময় দেখা গেছে খাবারের পর পেটে ব্যথা করে। তো তাহলে আপনি চিন্তা করবেন স্টোমাক। এখানে স্টোমাকে কি কারণে পেটে ব্যথা হইতে পারে? মানে তখন কিন্তু আপনি এই যে ভাববেন, হ্যাঁ? অনেক কারণ হইতে পারে উনার আলসার হইতে পারে। যে কারণে খাবারটা ঢুকলে ওখানে যখন ক্ষতের মধ্যে পড়ে ব্যথা হইতে পারে, হ্যাঁ? কিংবা একটা সিস্ট থাকতে পারে, একটা টিউমার থাকতে পারে। অনেক কিছুই থাকতে পারে না? কিন্তু আপনাকে জি তো স্যার, ওই ফিজিওলজিটা জানতে হবে যে আসলে এখানে কি ঘটনা। তো আ এই ফিজিওলজিটা যদি আপনার নলেজ ভালো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই যে বললাম যে একজন পেশেন্ট এসে যখন তার সমস্যা বলবে আপনি ফিজিওলজিক্যাল দিক থেকে চিন্তা করবেন, তার সিমটম গুলা শুনবেন এবং যদি জটিল হয় তখন প্রয়োজন হলে তাকে একটা ক্লিনিক্যাল টেস্ট দিবেন। তখন দেখবেন যে আপনি অ্যালোপ্যাথি ডাক্তার যেমন রোগ ভালো করতে পারে আপনি ফেলিউর হয়ে আসছে ওখান থেকে ওরকম রোগীকেও আপনি ভালো করতে পারবেন। অবশ্যই ভালো করতে পারবেন। এটা আমি জোর জি দিয়ে স্যার, বলতে পারি। মানে যদি খোদায় চায়। অবশ্যই আমরা খোদার উপরে না, যদি খোদায় চায়। তো সেটাই আমার ইয়ে থাকবে যে আপনারা ম্যাক্সিমাম যে সাবজেক্ট গুলো আছে আমাদের ম্যাক্সিমাম সাবজেক্ট গুলাকে মানে একটা সাবজেক্টের তো আর 100% সবকিছু মাথায় রাখা যায় না। তবে আপনি যদি 50%ও মাথায় রাখতে পারেন তারপর প্রয়োজন অনুসারে যে কোনো সময় আপনার বইপত্র থাকবেই, আপনি খুলে দেখলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো আপনি নলেজগুলো যদি মাথায় রাখেন তাহলে দেখবেন যে আপনি প্র্যাকটিক্যালি চিকিৎসা করতে গেলে আপনি অনেক আনন্দ পাবেন এবং স্বাভাবিকভাবে আপনার যখন একজন জটিল রোগী আপনার ট্রিটমেন্টে ভালো হবে আপনি অবশ্যই আনন্দ পাবেন এবং দেখবেন যে ওই রোগী আপনার মানে বিজ্ঞাপন দেওয়া শুরু করবে যে ওই রোগী থেকে শুনেছি আপনার কাছে আরো রোগী আসবে। তো এটা হয়েছে ব্যাপার আর কি। যাই হোক, আমি আজকে নিউটনের আসলে থার্ড ল বুঝাতে গিয়ে অনেক কথা বলে ফেলছি, যদিও এগুলো আসলে আপনাদের রিয়েল লাইফে আমি মনে করি কাজে লাগবে আর কি। এই কনসেপ্ট গুলা আপনার মাথায় নিয়ে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনারা ভালো ডাক্তার হবেন। আর আমি যেকোনো সময় আমার সাবজেক্ট আমি যেটার উপরেই নেই না কেন, আপনার যেকোনো সাবজেক্টের উপরেই আমাদের তো প্রতিটা সাবজেক্টেরই আমাদের নির্বাচিত শিক্ষকরা আছেন ভালো সবাই। অবশ্যই শিক্ষকদের কাছ থেকেও আপনারা প্রশ্ন করলে যেকোনো মানে রেসপেক্টিভ সাবজেক্টের আনসার পাবেন।
আর আমি আমার পক্ষ থেকে বলছি আর কি, আপনারা যে কোনো সাবজেক্টেরই যে কোনো টপিকের উপরে যদি আপনারা জানতে চান, মানে আমার সাবজেক্টের দিনে কোনো সমস্যা নেই, মানে প্রশ্ন করতে পারবেন, জানতে পারবেন। ঠিক আছে, আমার জি ক্লাস স্যার। টাইম তো শেষ হয়ে গেছে, আমি আরো বেশি সময় নিয়ে নিছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমি নেক্সটে আপনাদের হচ্ছে ওই পরীক্ষা ভালো করার জন্য আর কি একটু সাজেস্টিভ ইয়ে, আমি প্রয়োজনে ওইভাবে একটু সাজেশন বেসড আর কি কোশ্চেন গুলো একটু দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আলোচনা করব আর কি। আশা করি ভালো জি করতে পারবো, কোনো সমস্যা নেই, স্যার টেনশন করার রেকর্ডিং মতো অফ নেই। করবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। ধন্যবাদ, হ্যাঁ ভালো থাকবেন। জি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ।